নমস্কার, দেখছেন প্রাইম টিভি বাংলা। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ একদম খেলা কিন্তু চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত পাকিস্তান। ইতিমধ্যে কিন্তু টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাট করতে নেমে শেষ খবর অনুযায়ী পাকিস্তান 144 রান করেছে। ভারত পাকিস্তান ক্ষমাপ্রার্থী, এখন যে শেষ খবর পাওয়া অনুযায়ী পাকিস্তান 151 রান করেছে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে একটা উত্তেজনা কিন্তু রয়েছে, রুদ্ধশ্বাস উত্তেজনা। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম থেকেই চলছিল বিতর্ক, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, সুতরাং নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান খেলতে যেতে অস্বীকার করে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বারবার অনুরোধ করে ভারতীয় দল যেন পাকিস্তানে খেলতে যায় এবং আইসিসির মধ্যস্থতায় ভারতীয় দল খেলার জন্য দুবাই আয়োজন করা হয় এবং সেই জন্যই ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে একদম বিশ্রীভাবে হেরে এমনিতেই বেকায়দায় আয়োজক দেশ পাকিস্তান। আর অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল। এ নিয়ে আগামী 1 ঘন্টা আলোচনা করব। আমার সাথে রয়েছে রায়গঞ্জের প্রাক্তন ক্রিকেটার পার্থ চ্যাটার্জি। প্রাইম টিভি বাংলায় স্বাগত আপনাকে পার্থবাবু। আপনার কাছে প্রথম কোয়েশ্চেন যেটা রাখবো, যে আজ একদম দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচটা দেখে কি মনে হচ্ছে যে আপনার ভারতের জন্য ম্যাচ জয় লাভ করাটা কতটা কঠিন? প্রথমত ম্যাচটা পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচ মানে সবসময় একটা টাফ ম্যাচ, কারণ অনেক বিশেষত আমাদের দেশ বলুন বা পাকিস্তানিদের বলুন, একটা আবেগের ম্যাচ এটা। কারণ এই ম্যাচটা সবসময় দু দলের সমর্থকদের কাছে, দু দেশের সমর্থকদের কাছে একটা মরণমাচন ম্যাচ, এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি আপনি দেখেন যে আজকের ম্যাচে ভারতের জয় পাওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়, কারণ ভারত এই মুহূর্তে পৃথিবীর সেরা দল, অন্যতম সেরা দল, এবং সেই তুলনায় পাকিস্তানের খেলবার পরিধিটা, বিশেষত ছোট স্পেলের যে খেলাগুলো হয় 50 ওভার বা 20 ওভারের খেলাগুলো, সেই খেলাগুলোতে আপনি পাকিস্তান যত ম্যাচ খেলার কথা, আমরা সাধারণত বলে থাকি যে ম্যাচ যত পাবে টিম, তত বেশি অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে দিয়ে, বিভিন্ন রকম ম্যাচ সিচুয়েশনের মধ্যে দিয়ে নিজেদেরকে তৈরি করবার একটা জায়গা থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে ভারতের এই ম্যাচ জেতা উচিত, জেতার মতো পরিস্থিতি আছে। শক্ত প্রতিপক্ষ নিশ্চয়ই পাকিস্তান, কিন্তু ভারতের এই ম্যাচ জেতার উচিত, জেতার মতো। আচ্ছা, এরপর আপনার কাছে আরও একটা প্রশ্ন রাখবো, যে দুই দল, এই ভারত পাকিস্তান, তাদের শক্তি এবং দুর্বলতাগুলো কি কি, মানে আপনি কি দেখতে পাচ্ছেন এই দুই দলের মধ্যে? ভারতের যেটা সবচেয়ে বড় শক্তি, সেটা হচ্ছে যে ভারতের অলরাউন্ড এবিলিটি। ভারতের সবচেয়ে বড় কথা কি বলুন তো, বেঞ্চ, যেটাকে আমরা বলি রিজার্ভ বেঞ্চ এত শক্তিশালী না, যে পৃথিবীর কোনো দলেরই প্রায় এত ভালো রিজার্ভ বেঞ্চ নেই। ফলে আমাদের একজন বা দুজন কেউ খেলছে না বা খেলবে না, যেমন পেস অ্যাটাক পাকিস্তান অবশ্যই আমাদের থেকে অনেক দিন ধরেই পেস অ্যাটাকটাতে খুব ভালো। যদিও পৃথিবীর শ্রেষ্ঠ বোলার বুমরা আমাদের ভারতবর্ষের খেলোয়াড়, কিন্তু ও অসুস্থ হয়ে যাওয়ার পরে পেস অ্যাটাকটা কিছুটা হলেও দুর্বল হয়েছে। এবং একটা জিনিস যেটা বলবো, যে আমাদের আজকের যে টিম সিলেকশনটাতে আমি একটু অবাক হয়েছি এই কারণে, যে হর্ষিত রানাকে না রেখে যদি হর্ষদীপ সিংকে রাখা যেত, তাহলে টিমটা আমার মনে হয় অনেক বেটার বোলিং অ্যাটাকটা হতো। কারণ স্বামী সদ্য হচ্ছে 14 মাসের অসুস্থতা কাটিয়ে এসছে, যদিও গত ম্যাচে সে খুব ভালো বল করেছে, এবং স্বামী আজকেও শুরুটা বলবো না আমি খুব একটা খারাপ করেছে, কিন্তু উইকেটটা ম্যাক্সিমামই হচ্ছে যে খুব ফ্ল্যাট উইকেট। কারণ আমাদের এই যেখানে খেলা হচ্ছে দুবাইয়ের, এখানে যেভাবে পিচটা তৈরি করা, একদম ফ্ল্যাট উইকেট, বল পড়ে খুব বেশি বোলারদের সহযোগিতা করবে না, একদম ব্যাটিং উইকেট, ব্যাট করতে পারবে, ফ্ল্যাট ব্যাট, বল ব্যাটে পড়ে ফ্ল্যাটে আসছে খুব সহজে। সেই জায়গা দাঁড়িয়ে থেকে এখনও অবধি ভারতীয় বোলাররা যে ছন্দে বল করছে, অন্তত যে জায়গা, লাইন, লেন্থ রেখে যেভাবে বল করছে, তাতে রানটা খুব বড় দূর যাওয়ার কথা না। আর 300 রান 50 ওভার ইজি চেজেবল এখন, তো 300 রান যদি করতে পারে পাকিস্তান, তাহলেও চেজেবল।
আচ্ছা, তো এরপরে কি মনে হচ্ছে বিরাট কোহলি কি ফর্মে ফিরবেন? এটা এটা বিরাট কোহলি, দেখুন বিরাট কোহলি বিরাট বড় প্লেয়ার, কোনো সন্দেহ নেই। বিরাট কোহলি ভারতকে প্রচুর দিয়েছে, কিন্তু সবসময় একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে এজ একটা ফ্যাক্টর, রিফ্লেক্সটা কমে যায় একটা সময়ের পরে। আমরা যারা খেলাধুলা করেছি তারা দেখেছি যে একটা সময়ের পরে না শরীর, মন যেটা নেয় শরীর সেটা নেয় না। তো বিরাট খুব ফিট, নিজেকে প্রচণ্ড ডেডিকেটেড, নিজের জীবন সবচেয়ে বড় কথা সময় দিচ্ছে প্রচুর। বিরাটের ফর্মে ফেরার না ফেরার কোনো কারণে, ফর্মে যে কোনো সময় ফিরতেই পারে। তবু আমি বিরাটের ব্যাপার আশাবাদী যে বিরাটের ক্লাসের ক্রিকেটার ফর্মে ফিরবে। ফর্মে ফিরলে সেটা মানে অপোনেন্টের পক্ষে খুব ডিভাস্টেটিং হবে। আচ্ছা, তো এরপর আরও একটা প্রশ্ন আমার কাছে রাখবো যে আজকের ম্যাচ জেতার জন্য দুই দলের রণনীতি কি রয়েছে? রণনীতি বলতে দেখুন, ভারতের যে মানে প্রথমত ম্যাচটা জিততে হবে। এবার অপোনেন্টের শক্তিকে যাচাই করে নিয়ে সেই মতো সেই জায়গাগুলোকে কাউন্টার করা, এটাই তো ভারতের স্ট্র্যাটেজি। এবার ধরুন পাকিস্তানের সঙ্গে ভারতের কিন্তু দীর্ঘদিন খেলা হয় না। মানে অন্যান্য দেশগুলোর সঙ্গে যেমন আমরা প্রতিনিয়ত খেলি, পাকিস্তানের সঙ্গে আমাদের কিন্তু খেলা হয় না। তাই বলে আমরা পাকিস্তানের খেলার প্রতি নজর রাখি না। আমাদের কোচ বা সাপোর্টিং স্টাফ যারা আছে তারা তো প্রত্যেকেই সেই নজরটা রাখে। এবার পাকিস্তানের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা সেইভাবে মানে স্টার সমৃদ্ধ হলেও কখনো কখনো কেউ কেউ বিচ্ছিন্নভাবে ভালো খেললে পরেও একেবারে ধারাবাহিকভাবে ভালো খেলার মতো খেলছে এমন নেই কেউ। ফলে ভারতের পক্ষে যেটা সুবিধে সেটা হচ্ছে যে যদি রানটাকে একটা 300-র কাছাকাছি জায়গা যতটা কমে রাখতে পারবে, ভারতবর্ষের যে ব্যাটিং লাইন আপ আছে, ব্যাটিং স্ট্রেংথ আছে, উইকেটের যে পরিস্থিতি আছে, রানটা চেস করাটা কোনো কঠিন কাজ হবে বলে মনে হয় না। আচ্ছা, তো চ্যাম্পিয়ন ট্রফি দুবার জিতেছে ভারত, এবার কি মনে হচ্ছে? দেখুন অস্ট্রেলিয়ার সঙ্গে আমার তো মনে হয় কি বলুন তো, ভারতের সঙ্গে একটা টিমেরই লড়াই হবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার। এবার সেই দিনটা কার হবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। সেই দিনটা যদি ভারতের মানে যথেষ্ট পোটেনশিয়াল, অস্ট্রেলিয়াকে হারানোর মতো পোটেনশিয়াল, এবং ভারত সেটা করে দেখাতে পারলে পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের। এই হচ্ছে আমার বক্তব্য, আমার ভাবনা চিন্তা। আপনি বলছিলেন যে বিরাট কোহলির ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে, তিনি ভালো খেলছেন, তবে যেমনটা শোনা যাচ্ছে মানে অতটা ফর্মে দেখা যাচ্ছে না। ফর্মে নেই, তবে সেই জন্যই কি একটু ব্যাকফুটে ভারত? মিডল অর্ডারে বিরাট বড় স্তম্ভ আমাদের। এবার সেক্ষেত্রে বিরাটের রানে ফেরাটা খুবই জরুরি ভারতের পক্ষে। বিরাট রানে ফিরলে পরে সেটা ভারতের জন্য যেমন সুখবর, তেমনি অন্যান্যদের পক্ষেও সেটা খুব দুঃসংবাদ আর কি। তো একটা জিনিস তো খুব সত্যি যে বিরাট অত্যন্ত উঁচু মানের খেলোয়াড়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান, এবং বিরাটের এখন টপ ফর্ম চলছে ক্রিকেটে। এটা যারা আমরা খেলেছি তারা জানি যে মাঝে মাঝেই অফ ফর্ম আসে প্লেয়ারের, এবং ফর্মে ফেরা। বিরাটের একটাই সমস্যা, সেটা হচ্ছে কি বলুন তো, যে ওর এজটা এমন একটা জায়গায় এসে গেছে, যদিও প্রচণ্ড ফিট, নিজের এজটাকে করে এমন একটা জায়গায় চলে এসছে যে এখান থেকে না ফর্মে ফেরাটা খুব চাপের হয়ে যায়। মানে নিজেদের অভিজ্ঞতা থেকে আর কি, এটা আমার মনে হয়। তবে দেখুন ওর ক্লাস নিয়ে আলোচনা করা তো আমার ধৃষ্টতা, সুতরাং ও নিজেকে প্রমাণ করেছে যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান, সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান। সুতরাং ওর ফর্মে ফিরলে পরে সেটা আমাদের পক্ষে খুব ভালো। আচ্ছা, একদমই মানে জসপ্রীত বুমরাহর মতো এই বড় মাপের বোলার টিম মানে এই টিমে নেই, বোলিং সাইড একটু দুর্বল মনে হচ্ছে না? এটা আপনি একদমই বলেছেন যে পেস অ্যাটাকটা আর কি, আমাদের পেস অ্যাটাকটা কিন্তু দুর্বল হয়ে পড়লো। বুমরা যেমন ধরুন শুরুতে যেমন ইন্ডিয়ার একটা স্ট্রাইক বোলার, তেমনি ধরুন মাঝে কেউ অপোনেন্ট খুব ভালো সেট করে গেছে দুটো, সে স্টক বোলার, তেমনি ডেথ ওভারগুলোতে বুমরা আমাদের মানে অসম্ভব ধরনের সাপোর্ট দিয়ে যায়। বুমরা বিশেষত ইয়র্ক করানো, একবার বলে ইয়র্ক করানো ব্যাটসম্যানদেরকে, ওই সময়টাতে যে সময় ব্যাটসম্যানটা খুব চার্জ করার মতো পরিস্থিতি থাকে,
সেটা বুমরার ওই কোয়ালিটি বোলার এই মুহূর্তে তো কেউ নেই, আমরা নেই। বুমরাকে অ্যাসিস্ট করে ধরুন মোহাম্মদ সামি একটা জায়গায় আছে, কিন্তু দীর্ঘ দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণে সামি খেলার মধ্যে ছিল না, সবে ফিরেছে। এই মুহূর্তে সামিকে যদিও খুব ভালো বল করছে, সামি বুমরার অভাবটাকে পূরণ করার মতো জায়গায় নেই। আচ্ছা, এরপর আপনার কাছে আরো একটা প্রশ্ন রাখবো যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো টিমকেও খুব ছন্দে দেখা যাচ্ছে, এবার মানে কতটা চান্স আছে তাদের ট্রফি জেতার? দেখুন, অস্ট্রেলিয়া গত কয়েক দশক ধরে, তো কয়েক কেন, 2 দশক ধরে অস্ট্রেলিয়া সবসময়ের জন্যই ছন্দের টিম। আমরা অস্ট্রেলিয়াকে যে হারাইনি তা না, অনেকবারই আমরা হারিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ার টক্করটা ওই লেভেলে আছে। আমি নিউজিল্যান্ড ভালো টিম, কিন্তু আমি নিউজিল্যান্ডকে বিশেষত এই লেভেলে ক্রিকেটে মানে এসে খুব বড় কিছু করে ফেলবে এমন আমি আশা করছি না। ভালো খেলছে, কোনো সন্দেহ নেই, ওরা ভালো খেলে, এই গ্রুপ পর্যায়ে পর্যন্ত ভালো খেলে। পরবর্তী সময় যখন ভালো ভালো টিমগুলোর এগেনস্টে পড়ে যায় আর কি, মানে সেমিফাইনাল লেভেলে, সেই জায়গায় এসে কিন্তু ওরা খুব একটা সাকসেসফুল হতে পারে। আচ্ছা, এই মুহূর্তে যে খবর উঠে আসছে 159 রানে 4 উইকেট পড়লো, ইতিমধ্যে যে খবর ইতিমধ্যে উঠে আসছে, খেলা চলছে, 159 রানে 4 উইকেট পড়লো, ওভার কত? 35 ওভারের 2 বল। হ্যাঁ, যেটা বলছিলেন, কি মনে হচ্ছে এরপরে? রানটা খুব বেশি দূর যাবে না, কিন্তু আচ্ছা, 280-ফাশির আশপাশে আটকে যাবে রানটা। কারণ রানটা যে রান হওয়া উচিত এই পিচে, পাকিস্তান কিন্তু সেই রানের দিকে লক্ষ্য করছে না। 300+ কিন্তু এই উইকেটে দরকার। কিন্তু যে পিচে খেলা হচ্ছে সেটা কিন্তু খুব স্লো পিচ, তাহলে কেন এরকম? স্লো পিচ হলো, বল কিন্তু ব্যাটে আসছে, আমি যেটুকু সময় খেলা দেখলাম, আচ্ছা, বল ব্যাটে আসছে। না হলে অন্তত স্ট্রাইক রোট করানো, যেটা আমরা যেটাকে বলি সিঙ্গেলস করে, যদি যে পিচে বলটা একটু মন্থর গতিতে আসে, সে পিচে কিন্তু স্ট্রাইক রোট করানোটা দরকার হয়ে পড়ে। তো পাকিস্তান কিন্তু সেই জায়গাটা নেই। এরপরে তো ইন্ডিয়াও ব্যাট করবে, সেজন্য কি ব্যাক স্টেজে থাকবে না? স্ট্রাইক রোটিং করা, আমাদের এত ভালো, এত গভীর ব্যাটিং লাইন আপ না আমাদের, স্ট্রাইক রোটিং হতে থাকবে খুব সুন্দরভাবে। কারণ আমাদের ব্যাটিং লাইন আপে ধরুন আপনি রোহিত ডিভিডেন্ড পাবে বলছেন? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই উইকেটে রান 280-300 রান আরামসে হবে এই উইকেটে। আচ্ছা, ধরুন আপনি 35 ওভার হয়ে গেছে, তার মানে আর 15টা ওভার বাকি আছে। 15 ওভারে ধরুন পাকিস্তানকে যদি 280 পেতে হয়, তাহলে পরে অন্তত কত বলেন, 160 আশপাশে বললেন, 163, তাহলে 117 রান আরও করতে হবে। 15 ওভারে 117 রান করা মানে কিন্তু বিরাট রান। আচ্ছা, সেই রানটা করা কিন্তু খুব চাপের হবে, অতদূর যাবে না মনে হচ্ছে পাকিস্তান। আচ্ছা, ওয়ার্ল্ড কাপে যেটা আমরা দেখেছিলাম সেই বিষয়টা যদি একটু মনে করা যায়। কি ওয়ার্ল্ড কাপে তো আমরা এমনভাবে ফাইনাল অবধি পৌঁছলাম, বাকি কাউকে মনে হচ্ছিল না প্রতিদ্বন্দ্বী আমাদের। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারাটা খুব সেটব্যাক আমাদের ওই টুর্নামেন্টটা সত্যিই জেতা উচিত ছিল। তো হয় একটা দিন হয় এরকম, তো যেদিন মানে একদম প্রাইম টাইমে গিয়ে টিমটা ক্লিক করলো না। অনেক সময় দেখা গেছে ভারতের লাক সেরকম কাজ করে না, একদম এন্ড মুভমেন্টে গিয়েও আমরা ফিরে আসি। দেখুন, এই লাক শব্দটার প্রতি আমার খুব একটা ভরসা নেই। আমি পারফরমেন্সে বিশ্বাস করি, এবং সেটা মাঠেই খেলার সময় অনেক ক্ষেত্রে লাকের কথা বলে। হ্যাঁ, লাক অনেক সময়, হ্যাঁ, আমার এজ নিল, উইকেট কিপার গ্লাভসে বল পড়লো, বলটা উইকেট কিপার করলো, ফেলে দিল, সেটা ধরুন লাক, সেটা আমার লাক, ওদের দুর্ভাগ্য এটা। কিন্তু প্র্যাকটিক্যালি একটা টিমকে জেতাতে গেলে শুধুমাত্র ভাগ্যের উপর ভরসা করতে হয় না, পারফরমেন্সটা লাগে। হ্যাঁ, সেই পারফরমেন্সের ভিত্তিতেই আমরা আলোচনা করতে পারি। ভাগ্যের ব্যাপারটা তো না আপনি জানেন না আমি জানি যে ভাগ্যে কি আছে না আছে। আচ্ছা, একদিকে যেমন পিচ, অন্যদিকে রোহিত শর্মা, বিরাট কোহলি, এদের উপর কি এক্সট্রা কোনো প্রেসার কাজ করতে পারে বলে মনে হচ্ছে? যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন না, যে অফ দ্য পিচ, মানে বল পিচ করার পরে বলটা মন্থর গতিতে আসছে ব্যাটসম্যানের কাছে, সেক্ষেত্রে রোহিতের একটা সমস্যা হচ্ছে কি, যে রোহিত একটু আচ্ছা, এই মুহূর্তে যে ব্রেকিং 165 রানে 5 উইকেট, 36 ওভার 1 বল। হ্যাঁ, বলুন। আস্তে আস্তে রোহিত একটু হচ্ছে সামনের পায়ে বড় শট খেলতে ভালোবাসে। তো সেক্ষেত্রে রোহিতের যে
সমস্যা যদি বল পড়ে যদি মন্থর গতিতে আসে তাহলে পরে রোহিতের পক্ষে খেলাটা একটু চাপের হয়ে যাবে। কিন্তু দেখুন রোহিত শর্মা নিঃসন্দেহে বড় ক্রিকেটার, কোনো সন্দেহ নেই, এবং প্রচুর ইন্ডিয়ার হয়ে বড় বড় ইনিংস খেলেছেন, হিটম্যান বলা হয় তাকে। হিটম্যান করেছে। রোহিত যদি নিজের শুরুটা করে দিতে পারে, মানে নিজের ছন্দে যদি শুরুটা করে দিতে পারে, 10টা ওভার যদি রোহিত নিজের ছন্দে শুরু করে দেবে তাহলে ইন্ডিয়ার পক্ষে ম্যাচটা খুব সহজ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সঙ্গে শুভমান গিল আছে, ভালো পারফরমেন্স করছে, ছেলেটা ব্যাটটা খুব ভালো, ভালো চলে যাবে, ভালো করবে আশা করি। আমরা আলোচনায় আসবো, তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমরা আলোচনায় ফিরবো। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমার সহকর্মী ক্রীড়া প্রতিনিধি সত্যজিৎ পালকে। সত্যজিৎ, তোমাকে স্বাগত। যেমনটা খেলা এখনো চলছে, রুদ্ধশ্বাস, পার্থবাবুর সাথে আলোচনা হচ্ছিল যে তোমাকেও একই প্রশ্ন করব যে কোথাও গিয়ে কি মনে হচ্ছে ভারত কতটা এগিয়ে রয়েছে বা জিততে পারে বলে মনে হচ্ছে এই ট্রফি? দেখো, অনেকটা এগিয়ে বলা যেতে পারে, কারণ এই মুহূর্তে আমরা যে স্কোরের দিকে দেখি, পাকিস্তান কিন্তু 5 উইকেট পড়ে গেছে। এবং তোমাকে বলে রাখি, জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 40 ওভারে 183 রান, 183, 5 উইকেটে। এবার দেখো 5 উইকেট পড়ে যাওয়া না, পাকিস্তানের যে ব্যাটিংয়ের মূল স্তম্ভ বাবর আজম বলো, রিজওয়ান বলো, ইমামুল হক, মেন ব্যাটসম্যানরা কিন্তু ফিরে গেছেন। ফলে আর একটা উইকেট পড়লেই কিন্তু টেলেন্ডার চলে আসবে, অর্থাৎ বোলাররা। ফলে স্বাভাবিক চাপ কিন্তু পাকিস্তানের উপর তৈরি হয়ে থাকবে। এবার টেলেন্ডাররা, বোলাররা কতটা ব্যাটিংয়ে টানতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। এবার দুই দলের দিকে যদি তাকাই, একদিকে ভারতে দেখো অভিজ্ঞতা যেমন রয়েছে, ঠিক তেমন রয়েছে তারুণ্য। রোহিত শর্মা, বিরাট কোহলিরা, আমরা জানি মোহাম্মদ শামি বিরাট অভিজ্ঞতা নিয়ে রয়েছেন, রবীন্দ্র জাদেজা প্রায় 10 বছর ধরে টিমে রয়েছেন। ফলে একদিকে যে অভিজ্ঞতা রয়েছে, তারুণ্য, শুভমান গিল রয়েছেন, কুলদীপ যাদবদের মতো নতুন প্লেয়ার রয়েছে। এবং তো সেইখানে দাঁড়িয়ে একদিকে যেমন অভিজ্ঞ, একদিকে তারুণ্য, এই কম্বিনেশনের ফলেই কিন্তু আমরা গত ম্যাচে দেখতে পেয়েছি। এবার আরও একটা তোমাকে বলে রাখবো যে দেখো, একটা জিনিস যেটা ভারতের, এই যে বললাম অভিজ্ঞতার কথা, বিরাট কোহলি বা রোহিত শর্মা, এদের রানিং বিটুইন দ্য উইকেট আগের তুলনায় কিছুটা স্লো হয়েছে, কিন্তু তো হলো রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার। এই মুহূর্তে বলা যায় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে পড়েন। ফলে সেই দিক দিয়ে বিচার করলে ধারে বারে পাকিস্তান থেকে অনেকটা এগিয়ে ভারতীয় দল। এবং পাকিস্তানে দেখো বাবর আজম অবশ্যই ক্লাসিক প্লেয়ার আছেন, রিজওয়ানও রয়েছে, কিন্তু সেই তুলনায় রোহিত শর্মা বা বিরাট কোহলিদের মতো টেক্কাদার মতো নয়। ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের তুলনায় ভারত অনেকটা এগিয়ে। এবং আরও তোমাকে যেটা বলবো, দেখো এই যে আমরা প্রথমে অভিজ্ঞতার কথাটা বললাম, প্রথম দিকে পাকিস্তান যখন ব্যাটিং শুরু করে, বেশ ওপেনিং জুটি থেকে ভালো খেলা শুরু করেছিল। এরপর উইকেট পড়া শুরু, এমনকি থার্ড উইকেটেও প্রায় 100 রানের উপরে পার্টনারশিপ ছিল। এবং তারপরে যে উইকেটটা পড়া, এইখানেই অভিজ্ঞতার একটা মিশ্রণ কিন্তু চোখে পড়ছে। কারণ পরপর 3 উইকেট পড়েছে, এই মুহূর্তে 5 উইকেট হারিয়ে 181। ফলে বলা যেতে পারে যথেষ্ট বেকায়দায় পাকিস্তান আজকের এই ম্যাচে। একদমই সত্যজিৎ। আচ্ছা, পার্থবাবুর কাছে আরও একবার ফিরে যাবো। পার্থবাবু, আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে সাউথ আফ্রিকার টিমকে অনেকটা মজবুত দেখাচ্ছে, এবার কি পারবে তারা চ্যাম্পিয়ন ট্রফি জিততে? সাউথ আফ্রিকার টিমটা তো এমনি কোয়ালিটি পার্টে যদি বলেন আপনি, সেই জায়গায় সাউথ আফ্রিকা খুব ভালো টিম। কিন্তু সাউথ আফ্রিকার সবচেয়ে বড় হয়ে যাচ্ছে যে ওরা চোকার্স। ওরা একটা জায়গায় আসার পরে যতগুলো বড় মানে টুর্নামেন্ট আমরা সাউথ আফ্রিকা দেখেছি, শুরুটা দারুণ ভালো করে, গ্রুপ লিগের ম্যাচগুলো খুব ভালো জিতে সেমিজের গিয়ে ওরা চোখ করে। ওদের এটা হচ্ছে সাউথ আফ্রিকাকে লোকের ধর্তব্যের মধ্যে আনে না, এটাই হচ্ছে কারণ যে ওরা বড় ম্যাচের ক্ষেত্রে চোকার্স। খেলাটা তো আসল শুরু হবে, তো গ্রুপ লিগের ম্যাচ চলছে, খেলাটা তো আসল শুরু হবে সেমিফাইনাল। কিন্তু আবার যদি বলেন কিছুটা ভাগ্যের সাথেও এরা কিন্তু ভাগ্যের সাহায্য পায়নি বলা যেতে পারে। 1992 বিশ্বকাপের কথা যদি বলি, শেষ দরকার ছিল 12 বলে 21 রানের দরকার ছিল। সে সময় পিছিয়ে ছিলেন ডেভিড ম্যাকমিলান ছিলেন পিছিয়ে। তো শেষ পর বৃষ্টি নামের পর সেই খেলার স্কোর যায় 1 বলে 21 রানে, হেরে যায় আফ্রিকা। এই যে এই জিনিসগুলো তো মানে ক্রিকেটের নিয়মের পরিধির মধ্যে পড়া। মানে এটা তো ধরুন আপনি, এটা তো টেকনিক্যাল বিশ্লেষণ করতে পারবেন না। বৃষ্টি হবে, হ্যাঁ বৃষ্টি হবে, পিচে ময়েশ্চার থাকবে কি থাকবে না, এগুলো তো 12 বলে 21 দরকার, সেটা 1 বলে 21 দাঁড়ায়। এই জিনিসটা, এই ডার্কওয়ার্থ লুইস যে পদ্ধতি, সেই পদ্ধতি যখন আসবে আপনার সামনে পড়ে, তখন অনেক কিছু ইম্পসিবল হয়ে উঠতে পারে, আবার মানে এত ক্লোজ হয়ে যায় ব্যাপারটা যে ইজি হয়ে যেতে পারে। আমরা 97 সালে ভারত আফ্রিকার একটা খেলা ছিল,
এই খেলাটা 50 ওভারে আফ্রিকা করেছিল আপনার 278 রান, এবং সেই খেলাটায় দেখা যায় শেষ প্রথম 10 ওভার, তখন শ্রীনাথ দুর্দান্ত ফর্মে, মানে প্রথম 10 ওভারে আফ্রিকার রান মোটামুটি 20-র মধ্যে ছিল, এবং যখন খেলাটা 20টির জন্য 40 ওভারে চলে আসে, সেই যে 10 ওভার যে ভারতের যে ভালো বোলিং সেটাই কেটে বাদ দিয়ে দেয়, দেখা যায় 258 মতো দরকার ছিল, 40 ওভারে ভারত হেরে যায়। ধরুন এগুলো তো ধরুন খেলার বাইরে আলোচনার, মানে বৃষ্টি কখন হবে বা কি পরিস্থিতিতে হবে, কি অন্যান্য যেটা এটা আউট অফ দ্য গেম না, আপনাকে যদি ডিসকাশন করতে হয় তাহলে এটা এগুলো তো আপনার থাকতেই পারে, হতে পারে, হবে, হতে পারে। কিন্তু এমনি যদি আমরা ফ্ল্যাট ওয়েতে দেখি যে জিনিসটা যে সব কিছু পরিবেশ ঠিকঠাক আছে, একদম নির্দিষ্টভাবে খেলা যেমন নিয়ম অনুযায়ী খেলা হওয়া যায় তেমন হচ্ছে, সেক্ষেত্রে কি বলুন তো, সেক্ষেত্রে সাউথ আফ্রিকা না একটা সময় পর্যন্ত ভালো ভালো লেভেলের গ্রুপ লিগের ম্যাচগুলো ভালো খেলে সেমিজ অবধি পৌঁছে যায়, তারপরে মানে নিউজিল্যান্ড এবং হচ্ছে সাউথ আফ্রিকা এই দুজনের ক্ষেত্রেই কিন্তু একই ধরনের সমস্যা, ওরা কিন্তু ওই লেভেলটাতে গিয়ে শেষ হয়। তবু নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, হ্যাঁ একবার জিতেছে, হ্যাঁ 2019-এ ফাইনাল খেলে, বিশ্বকাপ ফাইনালে হেরে যায় ইংল্যান্ডের কাছে। তো এবার আফ্রিকার, সত্যি আফ্রিকা এদিক দিয়ে খুব ব্যর্থ বলা যেতে পারে, বা তারা ভাগ্যের সাহায্য পায়নি তাও বলা যেতে পারে। ইংল্যান্ড দলের কথা যদি বলি, ইংল্যান্ড দলে এই মুহূর্তে আছে প্লেয়ার, বাটলাররা রয়েছে, কিন্তু কিছুদিন আগে ভারতের সঙ্গে খেলার ওয়ানডে ইংল্যান্ডে, তো ইংল্যান্ড তো 3-0-তে হেরেছে। এই টুর্নামেন্টে ঘুরে দাঁড়াতে পারবে ইংল্যান্ড, কি মনে হচ্ছে? আমার দেখুন এর আগে যে ম্যাচটা হয়েছে না, এগুলো আমরা যারা টেকনিক্যালি বিশ্লেষণ করি তাদের কতগুলো জিনিস আছে। ইন্ডিয়াতে যখন খেলাটা হচ্ছে তখন ইন্ডিয়ার পরিবেশের সঙ্গে না হোম গ্রাউন্ড একটা ফ্যাক্টর রয়েছে, এটা একটা আছে। প্লাস কি বলুন তো, ইন্ডিয়ার উইকেট ম্যাক্সিমাম ক্ষেত্রে টার্নিং হয়, বিশেষত ধরুন এই সিজন যখনই পড়তে আরম্ভ করে আমাদের এখানে বৃষ্টির কারণে অনেক দিন ধরে মাটিটা ভিজে থাকে, ময়েশ্চার থাকে উইকেটে, ফলে কি বলুন তো আমাদের স্পিনাররা এই সময়টাতে ডিসেম্বর জানুয়ারি মাসটাতে না আমাদের এখানে কী হয়, ওই জলটা বেরিয়ে যাওয়ার পরে না পিচটা অনেকটা আলগা হয়ে যায়, ফলে কি হয় ওখানে বল পড়ার পরে আমাদের স্পিনাররা কিন্তু অনেক বাড়তি সুবিধা পায়, এবং এটা তো কোনো সন্দেহ নেই যে স্পিন অ্যাটাক আমরা পৃথিবীর সেরা, মানে অনেক কাল ধরেই আমরা পৃথিবীর সেরা, পিচ ডিউ ফ্যাক্টর করে, এগুলো ফ্যাক্টর আছে। এইসব কারণে ইংল্যান্ড এখানে এসে যে পারফরমেন্সটা দেখালো সেটা কি কিন্তু আপনার ওদের দেশে তো আমাদের পক্ষে ফেস করাটা মুশকিল হয়, কারণ ওখানে ওয়েদার অনেক বেশি ভারী থাকে, অনেক বেশি বলের সিম মুভমেন্ট অনেক বেশি হয়, এই কারণে আমাদের দেশে আমাদের ওখানে গিয়ে একই ধরনের সমস্যা হয়, হ্যাঁ বাউন্স এবং পেসের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এই মুহূর্তে যে ব্রেকিং আসছে 190 রান 41 বলে 2 ওভারে, এই লাস্ট ওভারটাতে মনে হচ্ছে রানটা হলো 10টা রান হয়ে গেল, 41 ওভার 2 বলে 191 রান, এই 8টা বলে 12 রান 196 এই মুহূর্তে যে ব্রেকিং আসছে। স্লগ ওভারে রানটা বাড়বে বলার অপেক্ষা রাখে না, এখন শেষ কোথায় দাঁড়ায় দেখুন, উইকেট কি 5টাই আছে, তো উইকেট 5টাই, উইকেট 5টি। একটা জিনিস বলে যে প্রথম দিকে যে বল সিম করছিল, সিম করাটা কিন্তু কমেছে এই মুহূর্তে, এমনকি বলে রাখি স্পিন ধরছে কিছুটা স্পিন ধরছে, হ্যাঁ, কারণ কুলদীপ যাদব প্রথম দিকে ধরুন বল নতুন থাকে, যতক্ষণ নতুন থাকে তখন বলের যদি সিম ঠিকঠাক মতো স্বামী যেটা করছিল খুব ভালো, ইজ এ ভেরি গুড সিমার, সিম একদম সোজা রাখতে পারে, এবং সেক্ষেত্রে স্বামী কিছু একটা টার্ন পাচ্ছিল, সুইং পাচ্ছিল প্রথম দিকে, আপনি একবার দেখেওছেন বোধহয় একটা বল অফ স্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে বেরিয়ে চলে গেল, আমাদের আমাদের উইকেট কিপারকে ঝাঁপিয়ে গিয়ে ধরতে হলো, হ্যাঁ, তো সেক্ষেত্রে রাহুলকে গিয়ে ধরতে হলো, এবার এটা হচ্ছিল, এবার বলটা আস্তে আস্তে পুরনো হয়ে উঠবে, গ্রিপ স্পিনাররা অনেক বেশি নিতে পারবে, হ্যাঁ, এবং উইকেটটাও কিছুটা বল পড়ে আস্তে আস্তে নরম হবে, সেখানে এশিয়াতে খেলা স্পিনটা একটু ঘুরবে, আশা করা যায় বল এরপরে ঘুরবে, কিন্তু আমি তবুও বলবো যে ধরুন প্রথম দিকে শুরুর দিকে 6 ওভারে মাথায় হচ্ছে কুলদীপকে আনা হয়েছিল, রিস্ট স্পিনারকে 6 ওভারের মধ্যে ইউজ করা হয়েছে, তারপর ধরুন আপনি এক এক করে স্পিনাররা সব ইন্ট্রোডিউসড হয়ে গেছে আমাদের, ফলে কি বন্ধু স্পিন এবং বোলাররা কিন্তু সবাই কিন্তু খুব ভালো শুরুটা করেছে, স্পিনার একদমই তাই, একদম জায়গায় রেখে বল করেছে, পাকিস্তানকে কোনো জায়গা দিচ্ছিল না যে তারা বড় শট খেলে, পাকিস্তানকে তো ঘরের মাঠে খেলা,
অথচ সেই উত্তেজনা কিন্তু পাকিস্তান টিমে একদমই নেই। না সেটা প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের কাছে বিশ্রীভাবে হারলো, আবার আজকেও সেইভাবে কিন্তু পাকিস্তানের বডি ল্যাঙ্গুয়েজটাও ছিল একদম, টস জিতে এর কিন্তু অ্যাডভান্টেজ ছিল, অথচ সেই উদ্দীপনা কিন্তু মাঠের মধ্যে দেখাই গেল না। পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো, ওদের অভ্যন্তরীণ তো কিছু সমস্যা রয়েছে, তারপরে কি বলুন তো, ওরা আইপিএল এর মতো এত বড় একটা মেগা ইভেন্ট খেলার সুযোগ পায় না। এটা বিরাট ফলে কি ব্যর্থতা। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে না পাকিস্তান সারা বছর না সেভাবে যুক্ত থাকতে পারে, বিচ্ছিন্ন বলা যেতে পারে, বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন। কিন্তু পাকিস্তানে কিন্তু প্রতিভার অভাব নেই, পাকিস্তান কিন্তু অত্যন্ত প্রতিভাশালী মানে ক্রিকেটারের জন্ম দিয়েছে। একদমই। কিন্তু ওই যে বললাম না যে রাজনৈতিক কারণ বলুন আর যেই বলুন, ভারতবর্ষ এই মুহূর্তে গোটা পৃথিবীর ক্রিকেটটা কন্ট্রোল করে। হ্যাঁ, ক্রিকেট কন্ট্রোল করে, কারণ এত বেশি ফিনান্স এখানে ইনভলভ আছে, যেটা মানে ভারতের নিয়ন্ত্রণে। ফলে ভারতের কথা দেখুন আইসিসিও মানতে বাধ্য হলো যে আমরা পাকিস্তানে খেলতে যাব না। এমনকি আইপিএল এ যে স্ট্র্যাটেজি থাকে বা যে ডেটগুলো থাকে সেই ডেটে অন্য বড় টুর্নামেন্ট আয়োজন হয় না। ফলে কি বলুন তো, ফলে মানে ক্রিকেটটা না আমাদের একদম মানে মনোপলাইজ হয়েছে, ক্রিকেটের শিল্পটাকেই আমরা মনোপলাইজ করে ফেলেছি। এবং এদেশে দারুণ বড় একটা মার্কেট, প্লাস কি বলুন তো প্রচুর মানুষ এই আইপিএলকে কেন্দ্র করে বিভিন্ন রকম ইয়েতে যুক্ত থাকেন। তো এই কারণে কি বলুন তো, যে ক্রিকেটটা আমাদের কাছে ধ্যান জ্ঞান হয়ে গেছে, যে সুযোগটা পাকিস্তান পায়। এই যে কথাটা বলি, আচ্ছা এই মুহূর্তে যে ব্রেকিং উঠে আসছে 206 উইকেট, যে খবর ইতিমধ্যে 200 রানে 6 উইকেট, যে খবর ইতিমধ্যে উঠে আসছে 42 ওভার 4 বলে। টেলেন্ডারতে আগমন শুরু হয়ে গেছে, আরো একটি উইকেট হারালো। টেলেন্ডার তাহলে আসা শুরু হয়েছে। কোথায় দাঁড়াবে কি মনে হচ্ছে আপনার মোটামুটি? আমি ওনার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলার সময় বলছিলাম যে 280 এক্সপেক্ট করেছিলাম এই পিচে। তো এখন আমার মনে হচ্ছে না 280টা যাবে, ম্যাচটা 260 ফাটের মধ্যে থেকে যাবে। এবং যে উন্মাদনা দেখা যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে, একদম 8 থেকে 80 যে ছবি আমরা দেখাচ্ছিলাম, একদম 8 থেকে 80 একদম উন্মাদনা, রুদ্ধশ্বাস খেলা, সবাই একদম অপেক্ষা করে রয়েছে বলা যেতেই পারে। দেখো ভারত পাকিস্তান ম্যাচ মানে সারা বিশ্বে উন্মাদনা, এমনকি উন্মাদনা শুধুমাত্র আজকের ডেটে নয়, যেদিন থেকে পাকিস্তান এবং ভারত খেলার সূচি ঘোষণা হবে সেদিন থেকে উন্মাদনা শুরু হয়ে যায়। টিকিট কাটা থেকে শুরু করে কে কিভাবে যাবে পরিকল্পনা তখন থেকে তৈরি হয়। তো সেইভাবে আজকে খেলা, আজকে সে উন্মাদনা থাকবে। এমনকি বহু জায়গায় হয়তো স্ক্রিন লাগিয়ে সেখানে বসে খেলা দেখার আয়োজন চলছে। এবং আরেকটা বলো যে যেহেতু ভারত পাকিস্তান, এবং শুধু একটা তো স্নায়ু যুদ্ধ রয়েছে প্লেয়ারদের, এবং আমরা জানি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটা সময় পাকিস্তানে খেলতে যাওয়া ভারত তো অস্বীকার করেছিল, এবং শেষ পর্যন্ত আইসিসিকে পাকিস্তান বারবার অনুরোধ করা সত্ত্বেও থার্ড কান্ট্রি হিসেবে দুবাই আয়োজন। পাকিস্তানে কিন্তু হোম গ্রাউন্ডে নেই, ভারতে নেই, দুজনেরই অ্যাওয়ে গ্রাউন্ড। তো এইখানে দাঁড়িয়ে কেউ অ্যাডভান্টেজ ভেবে কিন্তু বলা যাবে না। কিন্তু দুবাইয়ের এখন খেলার স্কোর শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তবে আরেকটা আপনাকে বলতে যাবো যে বিরাট কোহলি বা রোহিত শর্মা দুজনের তো বয়স, যে রানিং বিটুইন দ্য উইকেট, এই জায়গাটায় আপনি যে বললাম তারুণ্য এবং অভিজ্ঞতা, এই জায়গাটাকে কতটা মানিয়ে নিতে? আপনি যদি দেখেন উইকেটের মধ্যে না দ্রুত দৌড়ে কোনোদিনই হচ্ছে রোহিত ছিল না। রোহিত উইকেটে খুব বেশি দৌড়তে কোনোদিনই পারেনি। রোহিতের চিরকালই একটু ফ্ল্যাবি চেহারা, এবং রোহিত কিন্তু তত মানে সেই লেভেলের ফিট নয়। বিরাটের ব্যাপারে কোনো প্রশ্ন নেই, বিরাট মানে অন্য সবাইকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারে যে আমার বয়স হলে পরেও আমি অন্যদের থেকে ফার্স্ট। একদম ওই যে ইয়ের সময়টা হয় না, যে যখন টাইম মেপে প্র্যাকটিসের সময় টাইম মেপে 100 মিটার করা হয়, কখনো 10 মিটার 15 মিটার করে দৌড় করানো হয়, তাতে বিরাট এখনো। আচ্ছা এই মুহূর্তে যে ব্রেকিং আছে 200 রান 7 উইকেট 42 ওভার 7টা পড়ে গেছে, 5 বল, 7টা পড়ে গেছে, টেলেন্ডার শুরু হয়ে গেছে, 7 উইকেটে পড়ে গেছে, 42.5 পাকিস্তানের 43 ওভার প্রায়। তারপরে অল আউট হয়ে যাওয়া হয়তো সময়ের অপেক্ষায় বলা যেতে পারে। 7 উইকেট যখন পড়ে গেছে আর একটি মাত্র বল রয়েছে, তার মানে স্পিনটা খুব ভালো ধরছে, স্পিন ভালো ধরছে, আর টেলেন্ডার এসে গেছে, আর রান খুব বেশি মনে হয় না এগোবে না। হট করে কেউ মেরে ফেলে দিয়ে যদি কিছু করে মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা না এই মুহূর্তে কুলদীপ যাদব রয়েছেন বলে। আচ্ছা কুলদীপ করছে, স্পিনটা ধরছে, বললাম না প্রথম দিকে যে সিমটা ধরছিল সেই স্পিন নাই, এখন মোটামুটি বল জাদেজারও বল বেশ ভালো সুইং করছে, কুলদীপেরও ভালো ইয়ে করছে। মানে প্রথম থেকে আপনি যদি দেখেন না, ভারতীয় বোলাররা যে লাইন লেন্থটা রাখছে, যে জায়গাতে জায়গা দিচ্ছিল না ব্যাটসম্যানদের,
বলটা ভেঙে গিয়ে শরীরের উপরে চলে আসছিল ভেতর দিকে, মানে শরীরের থেকে আড়াআড়িভাবে যে জায়গাটা বলটা এলে পরে ব্যাটসম্যানের পক্ষে জায়গা পাওয়া মুশকিল, ইনসাইড দ্য উইকেট বলে যেটাকে জায়গা পাওয়া, সেটা কিন্তু প্রথম থেকে ভারতীয় বোলাররা দেয়নি। জাস্ট সিম্পল এই স্ট্র্যাটেজি, মানে এটাকে আমরা বেসিক্যালি বলে স্টিক টু দ্য বেসিক। এই বেসিক কাজটুকু করে গেছে ইন্ডিয়ান বোলাররা, শুরু থেকে সবাই কিন্তু পারফেক্টলি এই কাজটা করে গেছে। আপনি হার্দিককে বলুন, খুব অদ্ভুত, ও তো আচমকা, মানে ওকে আনাটা হচ্ছে মিডল অর্ডারে মাঝামাঝি সময়ে বলটা দেওয়ার কথা ওকে দিয়ে, যে মাঝে কিল ওভার কিল করার জন্য হার্দিককে একটু আগে আনতে হলো, মানে যেহেতু রানা খুব বেশি ওভার বল করলো না, মানে বল দেওয়া গেল না রানাকে। এবার হার্দিক কিন্তু দারুণ করে দিয়ে চলে গেল। এবার লেফট আর্ম স্পিনার হিসাবে শুরু করলো অক্ষর প্যাটেল, শুরু করলো অদ্ভুত সুন্দর জায়গা রেখে যাচ্ছিল বল, মানে এমনভাবে রাখছে যে ব্যাটসম্যানদের না নড়ার জায়গাটুকু দিচ্ছে না। আচ্ছা, আরও একটা প্রশ্ন রাখবো পার্থবাবুর কাছে, যে ভারতের যে স্পিন বোলারগুলোকে খেলাচ্ছে তারা সবাই লেগ স্পিন বোলার, এখনো পর্যন্ত বরুণ চক্রবর্তীকে খেলায়নি ভারত, এটার কি কারণ লেগ হতে পারে? স্পিন না, অ্যাকচুয়ালি আপনি লেফট আর্ম স্পিনার, এরা দুটো লেফট আর্ম স্পিনারকে খেলানো হচ্ছে, এবং সঙ্গে কিন্তু একটা রাইট আর্ম লেফট আর্ম মানে লেগ স্পিনার, লেফট আর্ম স্পিনার রিস্ট স্পিনার বলি আমরা, সেই রিস্ট স্পিনারকে খেলানো হচ্ছে। এবার দেখুন সমস্ত কিছু নির্ভর করে কি ম্যাচ টু ম্যাচ, মানে কি পরিস্থিতিতে এই ম্যাচটা খেলবো। প্রত্যেকটা আমাদের হাতে এত স্টক, এত সব ধরনের বোলারই আমাদের হাতে রয়ে গেছে, সব ধরনের পরিস্থিতিকে মানে কমব্যাট করার জন্য যা যা মানে স্ট্রেংথ দরকার আমাদের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে না এটা এটা কি বলুন তো, এটা হচ্ছে সার্টেনলি এই ম্যাচের স্ট্র্যাটেজি। আমি যেমন ভেবেছিলাম যে হর্ষদীপ সিং তোর নামটা, সিংকে খেলানোর কথা, বাঁহাতি পেসার, একটা প্রথমত কি বলুন তো অ্যাঙ্গেল অনেক বড় করতে পারে, দুদিকে সুইং আছে ছেলেটাতে, এবং সবচেয়ে বড় কথা ডেড ওভারে না ও দারুণ ভালো ইয়র্ক রাখছে। এই ছেলেটা কিন্তু প্রমিসিং, হ্যাঁ ওর ওভার দ্য উইকেট আসে, এটা রাইট হ্যান্ডার থেকে ওভার দ্য উইকেট আসে, ওটা কি অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়, ও পিচের কোনা থেকে এসে না ডায়াগোনালি করে বাইরের দিকে চলে যায় বলটা, ফলে ব্যাটসম্যানের পক্ষে জায়গা পাওয়াটা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, আর লেফট হ্যান্ড বোলার থাকলে ব্যাটসম্যানদের ক্ষেত্রে অনেকটা কিন্তু হ্যাঁ অসুবিধা আছে, কারণ ওই অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়, তো অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়। তো এইবার সেক্ষেত্রে হর্ষিত রানাকে খেলানো, আমাদের মনে হয় গৌতম গম্ভীরের এটা খুব পছন্দের খেলোয়াড় আমার মনে হয়। হ্যাঁ, এই অর্শদীপকে আজকে রাখা, শুধু আজকে না, প্লেইং 11 এ তিনি জায়গা পান, পারফরম্যান্স দিকে যদি দেখি, কি কারণে তাকে এখনো খুব ভালো করে খুব ভালো করে, পাশাপাশি আপনার এই যে বললেন যে বড় অ্যাঙ্গেল নিয়ে থাকে, লেফট হ্যান্ড বোলার এমনিতে ব্যাটসম্যান চাপে, তারপর ডেথ ওভারটা খুব ভালো করে, তো সেদিক থেকে কিন্তু ফার্স্ট চয়েস অর্শদীপ হওয়া উচিত ছিল। দুটো জিনিস কি বলুন তো, মানে অর্শদীপের যেটা সবচেয়ে বড় সুবিধে সেটা হচ্ছে কি বলুন তো, ও যেমন বাইরের দিকে বলটা নিয়ে যেতে পারে, ভেতর দিকে না, দুদিকে খুব ভালো সুইং আছে, ইনসুইং আউটসুইং দুটোই ভালো মানে বাঁ দিকে রাখে, এবং সবচেয়ে বড় কথা কিন্তু প্রচন্ড ভালো ইয়র্কার মানে সেটা খুব দ্রুত শিখেছে, বড় অস্ত্র, বড় অস্ত্র, মানে ফলে হর্ষদীপ সিংকে মানে বসে থাকাটা, মাঠের বাইরে থাকাটা, মানে আমার খুব নিজেরই খুব অবাক লাগে আর কি, বা এই ভাবনাটাকে দেখতে। কিন্তু দেখুন গৌতম গম্ভীর আমাদের থেকে ক্রিকেটটা অনেক অনেক বেশি খেলেছে, অনেক অনেক বেশি বোঝেন, তিনি নিশ্চয়ই বুঝেছেন যে রানাকে রিপ্লেস করে আসবে না, বা রানার ব্যাটটা লেফট হ্যান্ড স্পিনার আছে তিনটে, কুলদীপ আছে, আপনার রবীন্দ্র জাদেজা আছে, অক্ষর প্যাটেল আছে, তিনটেই স্পিনারই আমাদের লেফট হ্যান্ড স্পিনার। এবার সেখানে হয়তো আরেকটা পেস লেফট হ্যান্ড হয়তো বাড়াতে চাইনি, এটাও একটা হতে পারে। না, ওটা দেখুন স্পিন অ্যাটাকের মধ্যে না ধরুন দুজনই বোলার আমাদের, যেমন হচ্ছে আপনার অক্ষর প্যাটেল আর জাদেজা, দুজনই লেফট হ্যান্ড স্পিনার, কিন্তু দুজনের মধ্যে কিন্তু একটু ভ্যারাইটি আছে। অক্ষর যেমন লম্বা, ওপর থেকে বলটা রাখে, রেখে ওর বলের টার্ন যেমন আছে, তেমনি ওর একটা উল্টো দিকে ও মারার একটা প্রবণতা, খুব ভালো উল্টো দিকে মারে, দুজনেই উল্টো দিকে মারে। এ যেমন কি বলুন হচ্ছে, ও যেহেতু হাইটটা কম, ও কিন্তু মূলত একটু ফ্লাইটের উপরে বল রাখে হচ্ছে আপনার জাদেজা, ওই টেনে 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 বলটা রাখে, জায়গাটা পাওয়া না ব্যাটসম্যানের পক্ষে খুব মুশকিল হয়ে যায় ওদের, মানে অক্ষর প্যাটেলকে খেলার ক্ষেত্রে। তো এই যে আমি যতক্ষণ দেখছিলাম, আমি দেখছিলাম রিজওয়ানি খালি দেখলাম যে অনেক বেশি সাপল করে ওপেন চেস্টে চলে গিয়ে জায়গা দখল জায়গা করছিল, জায়গা করার চেষ্টা করছিল, রিজওয়ানি আজকে ভালো দেখিস, হ্যাঁ যদি বলি, হ্যাঁ, কিন্তু সেটাকেও কিন্তু ও যখনই ওর সরার চেষ্টা করছে,
ও জায়গার লাইনটা বদলে Close করে দিচ্ছে। লাইনটা বদলে দিয়ে ক্লোজ করছে। এই যে সুন্দর ডুয়েলটা, এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং এবং দেখবার মতো বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে কেন জানো তো? এটা হচ্ছে আমাদের প্রচুর টি-20 ম্যাচ খেলতে হচ্ছে। টি-20 ম্যাচ আমাদের দেখবেন ছেলেরা আইপিএল খেলার বাদেও প্রচুর টি-20 ম্যাচ খেলে বেড়াচ্ছে গোটা পৃথিবী জুড়ে। ফলে কি বলতো, ছেলেরা কি করে রান আটকাতে হবে এটা খুব ভালো রপ্ত করে নিচ্ছে। রপ্ত একদম করে শেষ নিচ্ছে। যে খবর উঠে আসছে 44 ওভারে 206 রান 7 উইকেট। আলোচনা এখন এই মুহূর্তে শেষ করব। একদম দেখতে থাকুন, সঙ্গে থাকুন প্রাইম টিভি বাংলার। নমস্কার।